নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে 2009 সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে তোমরা জানো যে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা এই যে ডিপিএসসিগুলো রয়েছে, এই ডিপিএসসিগুলোতে যে নিয়োগের যে কাট অফ, সেই কাট অফ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলাতে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি একটি নির্দিষ্ট কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে যে সমস্ত কাট অফ কেসের ক্যান্ডিডেটরা মামলায় যুক্ত হবেন একমাত্র তাদের মামলাগুলোই কনসিডার করা হবে। তার কারণ হচ্ছে কেউ যদি নিজেকে বঞ্চিত মনে করে এবং সে যদি একের পর এক যদি সে এরকম আসতেই থাকে, আজ একজন আসলো, কাল একজন, পরশু একজন, এইভাবে আদি অনন্তকাল ধরে একটা মামলার হিয়ারিং চলতে পারে না, যেহেতু মামলাটির যে মানে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে। তোমরা সকলেই জানো প্যানেলের একটা নির্দিষ্ট ভ্যালিডিটি পিরিয়ড থাকে। তো সেই জন্য বিচারপতি একটি কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন। সেই কাট অফ ডেটের মধ্যে যারা মামলা করে রেখেছিলেন তাদের সেই মামলার সুফল তারা এখন পাচ্ছেন। তার কারণ ইতিমধ্যেই কিন্তু নর্থ চব্বিশ পরগনাতেও একটি অর্ডার হয়েছে, যেখানে যারা হচ্ছে এই যে দুর্নীতি প্রকাশিত হয়েছে 2009 সালের মামলায়, সেই দুর্নীতিতে বিচারপতি বলেছিলেন যে হয় পুরো প্যানেলটা বাতিল করতে হবে, আর তা না হলে এই দুর্নীতিতে যারা কাট অফ মামলায় কেস করেছে তাদের সবাইকে চাকরি দিয়ে দিতে হবে। তো সেই কন্টেম্প্ট মামলায় কিন্তু পর্ষদ রাজি হয়েছে যে আমরা কারোর চাকরি বাদ দিতে চাই না, সেক্ষেত্রে যারা কাট অফ মামলায় কেস করেছে তাদের সকলকে চাকরি দিতে আমরা রাজি আছি। তো সেই রকম বেশ কিছু ক্যান্ডিডেটকে 2009 সালের সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু জয়েনিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই জয়েনিংয়ের নির্দেশ কিন্তু কার্যকর হওয়া শুরু হয়ে গেছে, মানে প্রসেসিং চলছে। তো সেই রকম জায়গায় ওই যে রায়টি এসেছে, সেই রায়টি দেখার পরে 2009 সালের আরও যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারা এখন এই কাট অফ মামলায় যুক্ত হতে চাইছে। তার একটা বড় কারণ হচ্ছে যে সেই যে কাট অফ ডেটের মধ্যে যারা মামলা করেছিল কাট অফ মামলা, সেই সমস্ত ক্যান্ডিডেটদের অনেকেরই কিন্তু স্কোর অনেকই কম ছিল। কারোর স্কোর 8 ছিল, 9 ছিল, 10 ছিল, এরকম ছিল। তারাও কিন্তু এখন চাকরি পেয়ে যাবে, সেই অর্ডার হয়ে গেছে। তো সেটা দেখে যাদের ওই 8-9 থেকে একটু বেশি ছিল বা যাই ছিল এরকম স্কোর, তারাও এখন কেস করতে চাইছে বা যুক্ত হতে চাইছে, কারণ তারা জানে যে যেহেতু একটা অর্ডার হয়ে গেছে জয়েনিংয়ের এবং পর্ষদ সেটা মেনে নিয়েছে, সুতরাং আমরাও যদি এই কেস করি তাহলে আমাদেরও চাকরি হবে। কিন্তু এইখানে সবথেকে বড় প্রতিবন্ধক যেটা, সেটা হচ্ছে যে কাট অফ ডেট। ওই কাট অফ ডেটের মধ্যে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা মামলাটি করেনি, কাট অফ ডেটের পরে মামলাটি করেছে। তো ফলত সেই মামলাটি সর্বশেষে সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার হয়েছে সেই মামলাটির ক্ষেত্রে, এবং সেটা নর্থ চব্বিশ পরগনার কিছু ক্যান্ডিডেট মামলাটি করেছিলেন। তো সেই অর্ডারটিতে কি বলা হয়েছে না, সেই অর্ডারটিতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা হচ্ছে ফ্রেন্ডস টিচার, অর্থাৎ কিনা যারা হচ্ছে সুবিধাভোগী ব্যক্তি, অর্থাৎ যারা কিনা অপেক্ষায় থাকে যে যারা চেষ্টা করছে তাদের কি হয় দেখে, তারা যদি ফল পায় তাহলে সেই দিকে দৌড়ায় বা সেই দিকে তারা চলে, এইরকম একটা মানে তাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে এই সব বলে। এবং তাদের অনেকেরই কিন্তু এই সমস্ত যেসব ক্যান্ডিডেটদের কাট অফ কম রয়েছে, যাদের চাকরির অর্ডার রয়েছে, তাদের থেকেও সেই সমস্ত ক্যান্ডিডেট যারা বর্তমানে মামলাটি করেছে তাদের কিন্তু অনেকটাই কাট অফ বেশিও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট তাদের মামলাটি আর শুনতে চায়নি। তারা পরিষ্কার বলে দিয়েছে যেহেতু একটা কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়েছিল, তারপরে তুমি যতই যোগ্য থাকো আর যাই থাকো তোমাদের মামলাটি আমি শুনছি না। তো এইভাবে মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এতদিন যে 2009 সালের প্যানেল থেকে যে চাকরি হয়েছে বা অর্ডার হয়েছে সেটা নিয়েও আমি ভিডিওটি করিনি, তার কারণ এটা স্বাভাবিক, যারা বঞ্চিত তারা চাকরি পাবে সেটাই তো স্বাভাবিক, এবং তাদের ক্ষেত্রে সেটা কোর্ট থেকে অর্ডার হয়েছে। যদিও এই অর্ডারটির মধ্যেও কিছু অসঙ্গতি রয়েছে, তার কারণ হচ্ছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেম্প্ট মামলার ক্ষেত্রে কি হয় যে এটা একটা আপোষ, অর্থাৎ দুর্নীতির সাথে এক প্রকার আপোষ। তার কারণ হচ্ছে যে মামলাটিতে 2009 সালের নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা বিচারপতি বুঝে গেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে এই দুর্নীতি নিয়ে আমি কোনো তদন্তের নির্দেশ দেব না, যদি এই দুর্নীতিটাকে পর্ষদ মেনে নেয় এবং যারা কেস করেছে তাদের সবাইকে চাকরি দেয়, অর্থাৎ মামলাটি যাতে ধামাচাপা পড়ে যায় এরকম একটা ব্যাপার। কিন্তু আইনত কোনো জিনিস বা কোনো অন্যায় ধামাচাপা পড়ে যাবে এটা বিচারপতিরা চাইতে পারেন কি? দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে,
হতে পারে ন্যাচারাল জাস্টিস এক্ষেত্রে ভায়োলেট হতে পারে, যে তারা এত বছর চাকরি করছে, এখন তদন্ত হলে কি হবে বা মামলার মেনটেনেবিলিটি সবই ঠিক আছে, কিন্তু যেখানে দুর্নীতি প্রমাণ হয়েছে সেখানে কেন আমি তদন্ত করব না? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। কিন্তু সেটা না করেই বিচারপতি কি বললেন, যে না, যদি পর্ষদ মেনে নেয় তাহলে ঠিক আছে, আর যদি না মেনে নেয় তাহলে আমি পুরো প্যানেল বাতিল করছি, আমি তদন্তের নির্দেশ দেবো এবং মুক্ত। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আইনের ক্ষেত্রে যেটা দেখা গেল, যে এই যে দুর্নীতির সঙ্গে আপোষ করে বেশ কিছু ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে আদালতের কোনো আপত্তি নেই যে ঠিক আছে চাকরি দিয়ে দাও। অথচ তাদের থেকেও যারা বেশি নম্বর পেয়ে বসে আছে, এতদিন মামলা করেনি, এখন মামলা করেছে, তাদের কোন অজুহাতে বাদ দেওয়া হলো, যে না তোমরা কাট অফ ডেটের পরে এসেছো, এই জন্য। শুধু এইটাই হচ্ছে অজুহাত, যে কাট অফ ডেটের পরে এসেছো। অথচ তারা কিন্তু জেনুইন এবং যোগ্য ক্যান্ডিডেট, তারা পরীক্ষাও দিয়েছে, পাসও করেছে, নম্বরও পেয়েছে। কিন্তু ভিতরে ভিতরে পর্ষদ যদি ঘোটালা করে, তারা দূরবীন নিয়ে বা আতশকাচ নিয়ে কি তারা দেখতে যাবে যে পর্ষদ কোথায় কি ঘোটালা করে রেখেছে? তাদের পক্ষে তো সম্ভব না। তাদের পক্ষে মামলা হলে তবেই তো জানা সম্ভব। এইবারে যে প্রশ্নটা করা হচ্ছে যে কেন তুমি কাট অফ ডেটের মধ্যে করনি, কেন তুমি সেই সময় সচেতন হওনি? প্রথম প্রশ্নই এটা, যে একজন ক্যান্ডিডেটকে পরীক্ষা দিয়ে পাস করার পরে তাকে কেন আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে যে আদালতে কে মামলা করলো কি করলো না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কেন সরকার সঠিকভাবে নিয়োগ দেবে না? যদি সে সঠিকভাবে নিয়োগ না দেয় এবং এই ক্যান্ডিডেট যদি প্রকৃতপক্ষেই যোগ্য হয়, তাহলে আমি কাট অফ ডেটের ধার ধরবো কেন? সে যদি সঠিক ক্যান্ডিডেট হয় তাকে চাকরি দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 2009 সালে পরীক্ষাটি হয়েছে, 2009 সালে, এবার সে এসে 2026 সালে চাইছে চাকরি, এটা তো হয় না। আরে ভাই, সে যদি তার চাকরিটি চায়, কেউ কি কারোর চাকরি দেরিতে চায়? আমি 2010 সালে জানতে পারলাম ব্যাপারটা, যে আমি যোগ্য ছিলাম, আমি কি 2026 সালে এসে মামলা করব? নিশ্চয়ই করব না। নিশ্চয়ই কোনো প্রতিবন্ধকতা আছে। তার হয়তো তখন পয়সার অভাব ছিল, তার মামলা করার মতো পরিস্থিতি ছিল না, বা যে কোনো কারণে হোক এই যে সরকার তলে তলে দুর্নীতিগুলো করেছে সে জানতে পারেনি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সে যখন জানতে পেরেছে সে মামলা করেছে, তাকে সেই সময় ভ্যাকান্সি না থাকলে বা প্যানেল এক্সপায়ার হয়ে গেলে তুমি পরবর্তী যে নিয়োগ হবে সেখানে তুমি ভ্যাকান্সিতে নিয়োগের অর্ডার দাও। যে যোগ্য ক্যান্ডিডেট তাকে তুমি অজুহাত দিয়ে বাদ দিয়ে দিচ্ছ যে না তুমি কাট অফ ডেটের পরে এসছো, আদালত তো বলেছে। আরে আদালত বলেছে, আদালতের দিকে আমি তাকিয়ে বসে থাকবো নাকি? আমার কাজবাজ নেই? এরকম মানে আশ্চর্য আশ্চর্য যুক্তি। অথচ মানে যারা দুর্নীতি করছে এই রাজ্য সরকার, তাদের এই যে নিয়োগের যে অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে না। এটা বলা হচ্ছে না যে না তোমরা এত নিয়োগে এত দুর্নীতি করেছো, তোমাদের আর কোনো সরকারি এই অন্তত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তোমাদের অধিকার থাকবে না। আমি ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আমরা দিয়ে দিচ্ছি, তারা ব্যাপারটা দেখুক। শিক্ষা তো যৌথ খাতে রয়েছে, অসুবিধা কি আছে? অন্তত এটা নিয়ে একটা আলোচনা তো হতে পারে যে ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আদালতের প্রতিনিধি থাকবে, একটা গঠনমূলক একটা কিছু করা হোক। আরে মেশিন যদি খারাপ হয়, কাপড় যাই সেলাই করবে সবই ওই ফুটো বেরোবে, কিছু করার নেই, মেশিনই তো খারাপ। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদেরকে এই অজুহাত দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, যে তোমরা কাট অফ ডেটের পরে কেন এসেছো, তাই তোমরা বাদ, তোমরা যতই যোগ্য হও। সুপ্রিম কোর্ট যে নির্দেশটি দিয়েছে অবশ্যই তারা আইন মেনে দিয়েছে, কিন্তু আইন মেনে দিলেও যারা যোগ্য সেই সমস্ত ক্যান্ডিডেটদের আর্থিক অবস্থাটা সুপ্রিম কোর্টের ভেবে দেখা উচিত। তারা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির মতো 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পায় না। তাদের এমনও পরিবার আছে যে তারা রেশনের চাল খেয়ে বেঁচে থাকে। তাদের ইচ্ছা থাকলেও অনেক সময় তারা মামলা করতে পারে না, কিন্তু যখন তারা দেখছে যে মামলাটিতে একটা আশার আলো আছে এবং সে যোগ্য আছে, তখন সে মামলা করেছে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই ভেবে দেখা উচিত, এটা মানবিকতা। সেটা না করে তাদেরকে চাকরিগুলোকে একবারে সরাসরি নাকচ করে দেওয়া হলো, না আর হবে না, আর তোমাদের হবে না। অথচ রাজ্য সরকারের এই যে হাজারো দুর্নীতি, তারপরেও তারা একের পর এক নিয়োগ করে যাচ্ছে বা নিয়োগের অধিকার পেয়ে যাচ্ছে, সে নিয়ে সুপ্রিম কোর্টের কোনো মাথা ব্যথা নেই। তো আমাদের দেশের এই অদ্ভুত বিচার ব্যবস্থা নিয়ে আমি বেশ কয়েকটি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব, একদম পয়েন্ট ধরে ধরে সংক্ষিপ্তভাবে। যেহেতু আপনারা অনেকেই রয়েছেন 2009 সালের ক্যান্ডিডেট, যারা পরে জানতে পেরেছেন এই বিষয়টি, যে এরকম কাট অফ ডেটের মধ্যে যারা মামলা করেছে তারা অনেক কম কাট অফ থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন, এবং বেশি কাট অফ থাকা সত্ত্বেও আপনি চাকরি পাননি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে, সরকার নির্দিষ্ট সময়ের পরে নিয়োগ দিলে পুরো প্যানেল বাতিল হয় না, কিন্তু প্রার্থী যদি নির্দিষ্ট সময়ের পরে মামলা করে তাহলে তার পুরো মামলাটি খারিজ হয়ে যায়। এটা কেন হবে? সরকার নির্দিষ্ট সময়ের পরে যখন নিয়োগ দেয় তখন কোর্ট কী করে ভেবে দেখে যে নির্দিষ্ট সময়ের পরে কতগুলো নিয়োগ দেওয়া হয়েছে, কেন নিয়োগ দেওয়া হয়েছে। বড় জোর কী করা হয়, ওই নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে, সেই এক্সপায়ারি হওয়ার পরে যে নিয়োগ কটা হয়েছে সেই নিয়োগ কটাকে বাদ দেওয়া হয়। এছাড়া কিন্তু আর কিছু করা হয় না। হয়তো যারা নিয়োগ করেছে তাদের কিছু শাস্তি হতে পারে, তবে এখনও পর্যন্ত সেই রকম কোনো কঠিন নির্দেশ দেখা যায়নি। যাই হোক, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে মামলাকারী নির্দিষ্ট সময়ের পরে মামলা করেছে, তার মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে, কিন্তু তার কাছ থেকে রিজন জানতে চাওয়া হলো না যে আপনি নির্দিষ্ট সময়ের পরে মামলা করলেন কেন, কি কারণ থাকতে পারে। রিজন যাওয়ার একটাই কারণ,
যে সেই ক্যান্ডিডেটটা তো যোগ্য, তার যোগ্যতার প্রমাণ তো সে দিচ্ছে। তো সুতরাং হতে পারে কোনো কারণে তার মামলায় দেরি হয়েছে, সেটা আদালতের ভেবে দেখা উচিত। সেটা না দেখে সরাসরি মামলাটিকে খারিজ করে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি, আমি জানি যে এই মামলাটা আমি করলে চাকরি পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার কাছে মামলা লড়ার মতো টাকা বা সময় নেই। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে যদি কোনো ক্যান্ডিডেট বিলং করে, তো সেক্ষেত্রে সে কী করবে? সে তো সেই মুহূর্তে মামলা করবে না, কারণ তার জীবিকার জন্যই তাকে লড়াই করতে হচ্ছে, তাকে কাজে যেতে হচ্ছে। এমনকি এমনও পরিবার আছে যারা রেশনের চাল খেয়ে তারা দিন যাপন করে। তো সেক্ষেত্রে সে কী করবে? সে জেনে শুনেও তো সে বোকা। একটা আইনজীবীর কাছে গেলে তারা একটা ইন্ডিভিজুয়াল মামলার ক্ষেত্রে খুব কম হলেও 15 থেকে 20,000 টাকা তারা নেয়। এবং শুধু নেওয়া তো ব্যাপার না, এবার সেই মামলাটা ট্র্যাক করা, কবে কবে ডেট পড়ছে, সেই ডেটে গিয়ে হাজির হওয়া, সেই উকিলের সাথে যোগাযোগ রাখা, অনেকটা ঝামেলার কাজ। তো সেক্ষেত্রে তারা কি করে, যারা অত্যন্ত দরিদ্র তারা একটু অপেক্ষা করে যে যদি কেউ মামলাটি করে সেক্ষেত্রে কি রায় হয়। যদি আশার আলো থাকে তাহলেই তারা পয়সা খরচের দিকে যায়, ধার কর্য করে হোক যা হোক। সেটা তো অন্যায় না। সে যদি যোগ্য হয়, সে যদি পরে মামলা করে কিছুদিন, তার রিজনটা তো জানতে হবে যে কেন সে পরে মামলা করে। এটা যদি এমন হতো যে মামলা করার জন্য কোনো পয়সা লাগে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পয়সা তো লাগে, এটাই তো মেন রিজন। তাছাড়া কি? তা না হলে পয়সা যদি না লাগতো ভুড়ি ভুড়ি মামলা হতো। পশ্চিমবঙ্গে মামলার ফাইলে আদালত চাপা পড়ে যদি পয়সা না লাগতো মামলায়। এটা বুঝতে হবে বিচারপতিদের। 3 নম্বর কি, লিগাল এইডের যে আইনজীবীরা রয়েছেন, অনেক সময় বলা হয় যে মামলা করতে কোনো টাকা লাগে না, আপনারা আদালতে আসুন। আপনারা তো আদালতেই আসেন না, যোগাযোগই করেন না। খুব ভালো কথা। কিছুদিন আগেই টিভিতে একটা খবর দেখিয়েছে যে লিগাল এইড এর একজন আইনজীবী তিনি ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা চাইছেন। তিনি বলছেন আমাকে এত টাকা না দিলে আপনার মামলাটি আমি লড়বো না। তাহলে মানে বিষয়টা হচ্ছে এমনই, সামনে খুব ভালো রঙিন চকচকে একদম কাজ বসানো, আর ভিতরে দেখা যাচ্ছে ছাদ খসে পড়ছে, এরকম একটা ব্যাপার। আর লিগাল এইড রয়েছে, একটা গাল ভরা গল্প যে লিগাল এইড, হ্যাঁ উকিলরা সব বিনা পয়সায় সব আপনাকে করে দেবে, অথচ ভেতরে ভেতরে তারাই মানে টাকা চাইছে ক্যান্ডিডেটদের কাছ থেকে যে আপনারা টাকা দিন, নাহলে আপনার মামলাটি আমি লড়বো না, বা হেরে যাবে, বা অমুক তমুক, এরকম ব্ল্যাকমেল করা। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা সঠিক সলিউশন নয়। যদি কেউ বলে যে না লিগাল এইড তো রয়েছে, কেন তুমি যাবে না, তো এটা কিন্তু প্রমাণিত, এটা আজকে খবরও দেখিয়েছে। 3 নম্বর কি, শুধুমাত্র সময়টা চলে গিয়েছে বলে একজন প্রার্থী যোগ্য হয়েও তার সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন। কেন না? সময় চলে গিয়েছে। আচ্ছা, সে যদি যোগ্য হয়ে থাকে তাহলে সময়ের মধ্যে তাকে চাকরি দেওয়া হলো না কেন? সে দায়টা কার? সেই দায় কি ওই প্রার্থী নেবে? সেই দায় তো ওই প্রার্থী নেবে না। সেটা আদালত বিচার করে দেখুক যে সময়ের মধ্যে সেই প্রার্থী যদি যোগ্যই থেকে থাকে, তাকে সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হলো না কেন? কেন তাকে সময়ের পরে এসে মামলা করতে হলো? সে হবে কেন তাকে মামলা করতে? সে সময়ের মধ্যে নিয়োগ পেল না কেন? তার মানে সময়ের পরে সে এসেছে ঠিকই, সময়ের মধ্যে যে নিয়োগ দেয়নি সে সেই দায় নিয়ে তাকে চাকরি দিক, রাজ্য সরকার তাকে চাকরি দিক, সেটা আদালত ভেবে দেখছে না। অদ্ভুত আইন। আচ্ছা, তারপরের পয়েন্ট কি, একজন প্রার্থী পরীক্ষা দেবে, প্যানেলের ভ্যালিডিটি থাকা পর্যন্ত খোঁজ খবর তাকে রাখতে হবে। কিন্তু প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরও তাকে কেন খোঁজ খবর রাখতে হবে? এটা সত্যিই তো দুর্ভাগ্যের ব্যাপার। কেননা একজন প্রার্থী তো আর একটা পরীক্ষা দেয় না। তো 1 বছর সে নয় এটা নিয়ে খোঁজ খবর রাখলো যে প্যানেলের কি হচ্ছে না হচ্ছে, প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যখন সে দেখছে যে একের পর এক দুর্নীতি রিভিল হচ্ছে, উন্মোচন হচ্ছে, তখন তো সে ইন্টারেস্টেড হবেই। তারপরে যদি সে মনে করে যে না আমিও বঞ্চিত হয়েছি, আমার মামলা করা উচিত, তাহলে কি তাকে এই গ্রাউন্ডে বাদ দিয়ে দেওয়া হবে যে না তুমি ওই প্যানেলের ভ্যালিডিটির পরে কেন মামলা করলে? তাহলে প্যানেলের ভ্যালিডিটির মধ্যে তাকে কেন চাকরি দেওয়া হলো না? সে যদি যোগ্য থাকে সেই গ্রাউন্ডে তাকে চাকরি দেওয়া হোক, যে সেই দায় নিয়ে রাজ্য সরকার তাকে চাকরি দিক। সেটা কেন বলা হচ্ছে না আদালত থেকে? এরপরের পয়েন্ট হচ্ছে যে যোগ্যতাই যদি মাপকাঠি হয় তাহলে কাট অফ ডেট কেন থাকবে? চাকরির ক্ষেত্রে যোগ্যতা মাপকাঠি না কাট অফ ডেট মাপকাঠি কোনটা? এখানে তো যা বোঝা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে কাট অফ ডেটটাই মাপকাঠি, মানে যোগ্যতা তোমার যাই থাক, তুমি কাট অফ ডেটের মধ্যে মামলা করলে কিনা সেটাই মাপকাঠি। কিন্তু এটা কি হওয়া উচিত? দুর্নীতির জন্য যে এইসব যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি আইনিভাবে কেড়ে নেওয়া হলো, তেমনি কেন যারা দুর্নীতি করেছে তাদের নিয়োগ দেওয়ার অধিকারও আইনিভাবে কেড়ে নেওয়া হবে না? এটা আদালত বলুক। অন্যায় তো দুজনেই করেছে না। একজন যোগ্য ক্যান্ডিডেট সে কাট অফ ডেটের পরে মামলা করেছে মানে এটাকে অন্যায় হিসেবে ধরা হচ্ছে, তাদের চিটার বলা হচ্ছে, তাদের সুবিধাভোগী বলা হচ্ছে। তাহলে যারা দুর্নীতি করলো তাদের কি করা হবে? তাদের শুধু কয়েক বছর জেল দিয়ে ছেড়ে দেওয়া হবে আর দুর্নীতির অধিকার তাদেরকে রেখে দেওয়া হবে? কেন? অনেকে বলছেন যে একজন যোগ্য ক্যান্ডিডেট প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার 2 বছর পরে মামলা করলো, আর একজন যোগ্য ক্যান্ডিডেট 5 বছর পর মামলা করলো, আবার কেউ 10 বছর পর করলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আদি অনন্তকাল ধরেই এই মামলাগুলি চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে। একজন ক্যান্ডিডেট এটা বুঝতে হবে যে কেউ পাগলও তো নিজের ভালো বোঝে। একজন ক্যান্ডিডেট নিশ্চয়ই এমন হবে না যে সে আজকে জানলো যে সে যোগ্য তবুও সে মামলা করলো 10 বছর পরে। এরকম বোকা ক্যান্ডিডেট কেউ নেই। সবাই চায় যে আমি যোগ্য, অতএব এই গ্রাউন্ডে আমি মামলাটি করি। কিন্তু কারোর আর্থিক অবস্থা ভালো থাকে না, কারোর মামলা করার মতো সময় থাকে না, হতেই পারে।
কিন্তু সে যদি যোগ্য হয়, যেমন আইনে নিয়ম আছে কেউ অযোগ্য হলে তার রিটায়ারমেন্টের আগের দিনও চাকরি চলে যেতে পারে, তেমন এটাও নিয়ম করা হোক যে কেউ যোগ্য হলে তার চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার আগে অবধি সে যখনই মামলা করুক তাকে চাকরি দেওয়া হোক। কেন হবে না? সে তো যোগ্য। অথচ সেটা করা হচ্ছে না। যদি এমন হতো যে মামলা করতে কোনো টাকা লাগে না, তবু কেন আপনি আসলেন না কাট অফ ডেটের মধ্যে, তাহলেও মানা যেত যে হ্যাঁ তাই তো, কোনো পয়সা লাগে না, তার মানে আপনি এতটাই ক্যাজুয়াল, তাহলে আপনি চাকরি করবেন কি করে, সেটা মানা যেত। কিন্তু মামলা করতে তো টাকা লাগে। আর সত্যি কথা বলতে মামলা করতে যদি টাকা না লাগতো তাহলে পশ্চিমবঙ্গে এত মামলা হতো, মামলায় আদালত চাপা পড়ে যায়। এইসব যোগ্য ক্যান্ডিডেটদেরকে যে টার্মের দ্বারা অপমানিত করা হচ্ছে আদালত থেকে, সেটা দুর্ভাগ্যজনক। ফ্রেঞ্চ শব্দের একটি টার্ম ট্রিচার, যার ইংরেজি অর্থ হলো এ পার্সন হু এঙ্গেজেস ইন ডিসঅনেস্ট অর ফ্রডুল্যান্ট বিহেভিয়ার টু গেইন অ্যান অ্যাডভান্টেজ। একজন ব্যক্তি যে অসৎভাবে বা ধূর্ততার সাথে কোনো একটা অ্যাডভান্টেজ বা সুযোগ নেওয়ার চেষ্টা করে। একজন যোগ্য ক্যান্ডিডেট একটা পরীক্ষায় সে তার যোগ্যতার মাপকাঠি নিয়ে আদালতের দ্বারা, সেখানে সে অসৎ হয়ে গেল, সেখানে সে তো তার যোগ্যতা প্রমাণ করেছে, যে ক্ষেত্রে তার যে যোগ্যতা লাগবে সেটা তার রয়েছে, সে অসৎ হয়ে গেল। সে নয় দুদিন পরে গেছে, সে জানতে পারেনি, হতে পারে তার জানতে পেরেছিল, তার কাছে পয়সা ছিল না তাই মামলাটি করতে পারেনি, পরে দেখছে যে না এই মামলায় অন্যরা চাকরি পাচ্ছে, সেও যেহেতু যোগ্য সে আদালতের দ্বারস্থ, সে অসৎ হয়ে গেল, সে ফ্রড হয়ে গেল। এই যে বিষয়টা, এটা দুর্ভাগ্যজনক। 11 সাল বা তার আগে থেকে যে দুর্নীতি চলমান রয়েছে এবং আজকে 25 সাল, এই যে প্রায় 15-16 বছর ধরে দুর্নীতি চলছে, তার মধ্যে কজন দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীর বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করেছে? কজনের বিরুদ্ধে করেছে কি আদৌ? এখনো তো শুধু মামলার নামে মামলা চলছে, বেশিরভাগই জামিনে ছাড়া পেয়ে গেছে, ওইভাবেই মামলা চলছে। আদৌ সাজা ঘোষণা হবে কিনা সেটা ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 15-16 বছর ধরেও তাদের কিন্তু সেরকম কোনো সাজা ঘোষণা হয়নি। অথচ একজন ক্যান্ডিডেট যে একটু সময় দেরি করে আদালতের দ্বারস্থ হয়েছে কিন্তু সে যোগ্য, সাথে সাথেই তাকে বলে দেওয়া হচ্ছে যে না তুমি ফ্রড, তুমি অসৎ। সেলুকাস ঠিকই বলে গিয়েছেন, বড় বিচিত্র দেশ এই ভারতবর্ষ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।